মর্টিমার বইখানা পেয়েছিল তার বাবার লাইব্রেরি ঘরের একটা তাকে। বইখানা ছেঁড়া খোড়া, পাতাগুলো লাল মলাটের বাঁধনে কোনো রকমে আটকে রয়েছে। মর্টিমারের বয়স 12। বাবার লাইব্রেরি থেকে কোনো বই নিয়ে যাওয়া একেবারে নিষেধ। কিন্তু সেই নিষেধ অগ্রাহ্য করে মর্টিমার বইখানা নিয়ে সোজা চলে গেল তার শোবার ঘরে। বইখানার নাম মিডনাইট এক্সপ্রেস। মলাটের ওপরে নামটা দেখেই ছেঁড়া বইখানার দিকে একটা আকর্ষণ অনুভব করেছিল বাচ্চা মর্টিমার। রাতে নিজের ঘরে শুয়ে শুয়ে বইখানা রসিয়ে রসিয়ে পড়বে মর্টিমার, এই ভেবে বইখানা তুলে নিয়েছিল সে। মর্টিমারদের বাড়িখানা এলিজাবেথীয় ধাঁচে তৈরি। সেই বাড়ির একখানা ছোট্ট কামরায় থাকত সে। মাঝরাতে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ত, বাইরের কোলাহল যখন সম্পূর্ণ থেমে যেত, তখন বিছানা থেকে উঠে মোমবাতি জ্বালত মর্টিমার। তারপর বিছানায় শুয়ে শুয়েই সে বইখানা পড়ত। মোমবাতির ক্ষীণ আলো ছোট ঘরখানার সব কোণের অন্ধকারকে দূর করতে পারত না। ঘরের মধ্যে শুরু হতো আলো ছায়ার লুকোচুরি খেলা। ঘরের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে উঠত। মর্টিমার বইয়ের মলাট খুলত। রোজ রাতেই সে বইখানা প্রথম থেকে পড়তে আরম্ভ করত। নিচের হলঘর থেকে ভেসে আসতো গ্র্যান্ডফাদার ক্লকের ঢং ঢং শব্দ। মর্টিমার শুনতে পেত তার হৃৎপিণ্ডের ধপধপ শব্দ। দূর থেকে বাতাসে ভেসে আসতো বেলাভূমিতে আছড়ে পড়া ঢেউয়ের গর্জন। সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠত গভীর রহস্যময়। মর্টিমার যেন জানা জগৎ ছেড়ে এসে পড়ত এক অলৌকিক অপার্থিব জগতে। বইখানা পড়তে পড়তে রাত জাগা মথের ডানার শব্দ শুনে সে চমকে উঠত। কান খাড়া করে কিছু যেন শুনবার চেষ্টা করত মর্টিমার। মনে হতো ও যেন মথের ডানার আওয়াজ নয়, ও যেন গভীর নিস্তব্ধ জঙ্গলে একখানা শুকনো ডাল ভেঙে পড়বার শব্দ, যেন বাতাসের বেগে একখানা ডাল ভেঙে পড়েছে। রোজ রাতে বইখানা পড়তো মর্টিমার, কিন্তু বারবার পড়েও সে গল্পটা কিছুতেই বুঝতে পারত না। বইখানা সে শেষও করতে পারেনি। বইয়ের 50 পাতায় এসে সে থমকে যেত রোজ। সেখানে ছিল একখানা ভয়ঙ্কর ছবি। সেই ছবিখানা দেখলেই মর্টিমার শঙ্কা বিহ্বল হয়ে পড়ত। মর্টিমার ছিল একটু ভাবুক ধরনের ছেলে, কিন্তু তার মানসিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না। ছবিখানা যে কেন তাকে এতখানি আতঙ্কিত করে তোলে তা সে কিছুতেই বুঝতে পারত না। তার বয়স যখন আরও কম ছিল, তখন সে রাতের সিঁড়ির অন্ধকার কোণটা এক ছুটে পার হয়ে যেত। এনসেন্ট মেরিনার কাহিনীতে একজন লোক যেমন নির্জন রাস্তা দিয়ে চলতে চলতে একবার মাত্র পেছন ফিরে তাকিয়েই আর কোনো দৃষ্টিপাত না করে সোজা চলে গিয়েছিল, মর্টিমারও ঠিক তেমনি করেই 50 নম্বর পাতাখানার দিকে একবার মাত্র তাকিয়েই সেখানা উল্টে দিত। অথচ সেই ছবিখানার মধ্যে কিন্তু ভয় পাবার মতো কিছু ছিল না। ছবিখানা এক নির্জন অঞ্চলের একটা ছোটোখাটো স্টেশনের। দৃশ্যটা মাঝরাতের। প্ল্যাটফর্মে একটি আলো মিটমিট করে জ্বলছে। সেই আলোর নিচে দাঁড়িয়ে আছে একটি মাত্র মানুষ, কিন্তু তার মুখখানা দেখা যাচ্ছে না, কেননা সেই মুখ সামনের অন্ধকার সুড়ঙ্গ পথের দিকে ঘোরানো। দেখে মনে হয় লোকটা যেন কিছু শুনবার চেষ্টা করছে। মনে হয় লোকটা যেন খুবই উত্তেজিত। সে যে কোনো ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করে রয়েছে। এই ছবিটা চাক্ষুষ অথবা কল্পনার চোখে দেখলে মর্টিমারের মনে হতো সে নিজেই যেন কোনো অতল অন্ধকার গহ্বরের মধ্যে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। বইটার যতটুকু মর্টিমার পড়েছিল তার মধ্যে ভয় পাওয়ার মতো বা দুঃস্বপ্ন দেখবার মতো কিছু ছিল না, কিন্তু তবু জানি না কেন সে ভয় পেত। আবার ভয় পেলেও মর্টিমার কেন জানি না বইখানার আকর্ষণ কাটাতে পারত না। গভীর রাতে
ঘরের আলো আধারি পরিবেশে ছবিখানা দেখলেই তার সমস্ত শরীর শিউরে উঠত। একা একা গভীর রাতে মর্টিমার ছবিখানা দেখতে পারত না। ছবিখানা যাতে দেখতে না হয় সেজন্য সে 50 নম্বর পাতার সঙ্গে 51 নম্বর পাতাখানাকে পিন দিয়ে আটকে দিয়েছিল। তারপর সে ঠিক করল যে 50 আর 51 নম্বর পাতা বাদ দিয়ে গোটা বইখানাকে পড়ে ফেলবে। কিন্তু বইখানা আর কোনো দিন শেষ করতে পারেনি মর্টিমার। 50 পাতার কাছাকাছি পৌঁছবার অনেকটা আগেই তার দু চোখে যত রাজ্যের ঘুম নেমে আসতো। গল্পের স্মৃতিটুকু পর্যন্ত তার মনে থাকতো না, সেজন্য পরের রাতে তাকে আবার প্রথম থেকে শুরু করতে হতো। কিন্তু পরের রাতেও একই ঘটনা ঘটত। 50 নম্বর পাতায় পৌঁছবার অনেক আগেই ঘুমিয়ে পড়তো মর্টিমার। রাতের পর রাত একই ঘটনার পুনরাবৃত্তি ঘটত। বইখানার শেষটা আর কোনোদিনই পড়া হয়নি মর্টিমারের। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। বালক মর্টিমার মাঝ বয়সী হলো। সেই বইখানা এবং তার ভিতরকার ছবিখানার কথা ভুলেই গেল মর্টিমার। এক রাতে মাঝবয়সী মর্টিমার এক অখ্যাত রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। রাত তখন প্রায় 12টা। ট্রেন আসতে এখনও অনেকটা দেরি। এক সময় স্টেশনের ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। হঠাৎ মর্টিমারের মনে হলো এই স্টেশন ঘর, এই প্ল্যাটফর্ম যেন তার খুবই পরিচিত। অবাক হয়ে সে ভাবল, এমন কেন মনে হচ্ছে? এদিকটা আগে তো কোনোদিন আসিনি আমি। প্ল্যাটফর্মের দিকে ভালো করে তাকালো মর্টিমার। একটু দূরে একটা বাতি টিমটিম করে জ্বলছে। সেই বাতির নিচে দাঁড়িয়ে আছে একটি ছায়া মূর্তি। মূর্তির মুখ দেখা যাচ্ছে না, সে মুখ ঘোরানো একটা সুড়ঙ্গের দিকে। সে যেন কিছু শুনবার চেষ্টা করছে। উত্তেজনায় তার সমস্ত শরীরটা যেন টান টান হয়ে উঠেছে। একটা ভয়ঙ্কর ভয়াবহ পরিণতির জন্য যেন অপেক্ষা করে আছে ছায়ামূর্তিটা। চমকে উঠল মর্টিমার। স্মৃতির তরঙ্গগুলি যেন তার মনের বেলাভূমিতে আছড়ে পড়তে লাগলো। এই তো সেই 50 নম্বর পাতার ছবিখানার বাস্তব রূপ। এই তো সেই স্টেশন, সেই প্ল্যাটফর্ম, সেই টিমটিমে বাতির নিচে দাঁড়ানো ছায়ামূর্তি, যার মুখ সুড়ঙ্গের দিকে ঘোরানো। ছবি কি কখনো বাস্তব হয়, কখনো জীবন্ত হয়? মর্টিমার অবাক হলো ঠিকই, কিন্তু সে ভয় পেল না। সে ঠিক করলো আজ সে এগিয়ে যাবে, দাঁড়াবে গিয়ে লোকটার সামনে যে মুখ সে কোনো দিন দেখেনি। আজ সেই মুখ সে দেখবে, দেখতেই হবে মর্টিমারকে। ছায়ামূর্তির দিকে সে এগিয়ে যাবে, কোনো একটা কৌশল ঠিক করে তার সঙ্গে কথা বলবে। হয়তো এই বলে সে আলাপ শুরু করবে, মশাই, মাঝরাতে ট্রেনটা কি লেট করছে? অবশ্য তাকে বয়সের গাম্ভীর্য বজায় রাখতে হবে। কিন্তু ছায়ামূর্তিটার দিকে প্রথম পা ফেলতেই মর্টিমার কেমন যেন নার্ভাস হয়ে পড়ল। তার হাত দুখানা ঘামে ভিজে গেল। উত্তেজনার অজানা আতঙ্কে তার সমস্ত শরীর কাঁপতে লাগলো যেন। কিন্তু তবুও অসীম সাহসে ভর করে সে ছায়ামূর্তিটার দিকে এগিয়ে চলল। মূর্তিটার সামনে এসে পড়ল মর্টিমার। তার উপস্থিতি টের পেয়ে ছায়ামূর্তি মর্টিমার দিকে মুখ ফেরালো, কিন্তু কোনো কথা বলবার আগেই মর্টিমার যা দেখল তাতে তার বাকশক্তি যেন রহিত হয়ে গেল। স্তম্ভিত মর্টিমার দেখল তার সামনে দাঁড়িয়ে রয়েছে সে নিজে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও নিজেরই সামনে দাঁড়িয়ে রয়েছে সে। ছায়ামূর্তির মুখখানা একটু ফ্যাকাশে হলেও এ যে তারই মুখ, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশই নেই। মর্টিমার যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বই নিজে দেখছে। মর্টিমার যেন তড়িৎস্পৃষ্ট হলো। মহা আতঙ্কের একটা তুহিন শীতল স্রোত বয়ে গেল তার মেরুদণ্ডের মধ্য দিয়ে। মর্টিমার পড়ে গেল প্ল্যাটফর্মের উপরে। আর ঠিক সেই মুহূর্তেই একটা ট্রেন
প্রচণ্ড গতিতে ঝমঝম ঝমঝম শব্দ করে চলে গেল স্টেশন পেরিয়ে। তারপরই জায়গাটা হয়ে গেল নিঝুম, নিস্তব্ধ। আকাশে চাঁদ উঠল। কৃষ্ণপক্ষের মরা চাঁদের হলুদ আলোয় সমস্ত পরিবেশটা কেমন যেন অলৌকিক, কেমন যেন অপার্থিব হয়ে উঠল। প্ল্যাটফর্মে কেবল মর্টিমার আর তার ছায়া মূর্তি। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে লজ্জার মাথা খেয়ে মর্টিমার ছুট দিল। পেছনে শোনা গেল ছুটন্ত পদশব্দ। ছায়া মর্টিমার তাড়া করছে জীবন্ত মর্টিমারের কায়াকে। উন্মাদের মতো ছুটতে লাগলো মর্টিমার। রাস্তার একপাশে লম্বা লম্বা পত্রবহুল গাছের সারি আর ঝোপ জঙ্গল, অন্য পাশে একটা সরু খাল। খালের জলে গাছের ছায়াগুলি যেন কাঁপছে। মাথার উপরে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ, মরা হলুদ রঙের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। পেছনে ধাবমান পদশব্দ শোনা যাচ্ছে। ছায়ার পদশব্দ ক্রমেই এগিয়ে আসছে কায়ার কাছে। আর তো ছুটতে পারে না মর্টিমার। তার দম বন্ধ হয়ে আসছে, বুকটা যেন ফেটে যাচ্ছে, কিন্তু তাহলেও তাকে ছুটতেই হবে। পেছনের পায়ের শব্দটা যে আরও কাছে এগিয়ে এসেছে। জয় ভগবান! সামনের রাস্তার ধারে একখানা সাদা বাড়ি দেখা যাচ্ছে না? যাচ্ছেই তো। একখানা ছোট সাদা রঙের বাড়ি দেখতে পাচ্ছে ছুটন্ত মর্টিমার। বাড়িখানার সামনের দিকে একটা দরজা আর পেছনে দুটো দরজা। প্রথম দৃষ্টিতে মনে হয় একজন মানুষের মুখের সঙ্গে যেন বাড়িখানার কেমন একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে। মর্টিমারের মনে হলো কোনো রকমে একবার ওই বাড়িতে আশ্রয় নিতে পারলে সে নিজের ছায়া মূর্তির হাত থেকে আত্মরক্ষা করতে পারবে। ছোটার বেগ বাড়িয়ে দিল মর্টিমার। পিছনের পদশব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠল। ছুটতে ছুটতে সাদা বাড়িখানার বন্ধ দরজার সামনে এসে আছড়ে পড়ল মর্টিমার। নিজেকে একটু সামলে নিয়ে এসে কলিং বেলটা টিপতে গেল, কিন্তু কোনো কলিং বেল নেই। মর্টিমার কড়া নাড়ল, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। কেবল কড়ার খটখট খটখট শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। মর্টিমার এবার উন্মাদের মতো বন্ধ দরজায় ঘুষি মারতে লাগলো। অমসৃণ দরজায় ঘুষি দেবার ফলে তার হাত কেটে রক্ত ঝরতে লাগলো। অনেকক্ষণ দরজায় ঘুষি দেবার পর ভিতর থেকে সাড়া পাওয়া গেল। ভারী পায়ে কে যেন এগিয়ে আসছে। সিঁড়ি দিয়ে নামছে সে। পুরনো নড়বড়ে সিঁড়ির ধাপগুলো লোকটির পায়ের চাপে আর্তনাদ শুরু করে দিয়েছে। পায়ের আওয়াজটা থামল দরজার ওপাশে। ধীরে ধীরে দরজা খুলে গেল। মর্টিমারের সামনে এখন একটা লম্বা ছায়া মূর্তি। মূর্তিটার এক হাতে একটা মোমবাতি, কিন্তু মোমবাতিটা এমনভাবে ধরা ছিল যে সেটার ম্লান আলোয় লোকটার মুখ তো দূরের কথা, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা গেল না। হঠাৎ মোমের ম্লান আলো লোকটার মুখের উপর পড়তেই মর্টিমার আটকে উঠল। লোকটার সমস্ত মুখখানা ব্যান্ডেজের আবরণে ঢাকা। মূর্তিটা কোনো কথা বলল না, শুধু হাতের ইশারায় মর্টিমারকে বাড়ির ভিতরে আসবার জন্য ইঙ্গিত করল। সে বাড়ির ভিতরে ঢুকতেই মূর্তিটা দরজাটা বন্ধ করে দিল। মর্টিমারকে অনুসরণ করবার ইঙ্গিত করে সে নড়বড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। লোকটার হাতের মোমবাতির ম্লান আলোয় তার দেহের বিশাল ছায়া গিয়ে পড়ল সাদা চুনকাম করা দেওয়ালের ওপরের সিলিংয়ে। আলোক শিখার কম্পনের সঙ্গে সঙ্গে তার ছায়াও যেন কাঁপতে লাগলো। একটা অতি প্রাকৃত ভৌতিক পরিবেশের মধ্য দিয়েই যেন মর্টিমার ওপরে উঠতে লাগলো। মূর্তিটাকে অনুসরণ করে ওপরতলার একখানা ঘরে এসে ঢুকলো মর্টিমার। ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বলছে। তার দুপাশে দুখানা আরামদায়ক ইজি চেয়ার। সে দুখানা রয়েছে মুখোমুখি অবস্থায়। ঘরের মধ্যে ওক কাঠ দিয়ে তৈরি একটা ছোট টেবিল। সে টেবিলের উপরে রয়েছে লাল মলাটের একখানা ছেঁড়া খোড়া বই। আয়োজন দেখে মর্টিমারের মনে হলো সে যে এখানে আসবে তা বোধহয় আগে থেকেই ঠিক করা ছিল, আর সেজন্যই হয়তো তার স্বাচ্ছন্দ্যের জন্যে ব্যবস্থা করে রাখা হয়েছে।
হাতের ইশারায় মুখ ব্যান্ডেজে বাঁধা লোকটা মর্টিমারকে একখানা ইজি চেয়ারে বসতে বলল। তারপর ছোট টেবিলখানার উপরে মোমবাতিটা বসিয়ে দিয়ে নিঃশব্দ পদসঞ্চারে সে ঘর থেকে বেরিয়ে গেল। যাবার সময় সে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে যেতে ভুলল না। মর্টিমারের চোখ পড়ল মোমবাতিটার দিকে। তার নাকে এলো মোমের পোড়া গন্ধ। হয়ে যাওয়া মোমের খণ্ডটাও তো তার চেনা। মোমের খণ্ড এবং গন্ধ যেন মর্টিমারকে নিয়ে গেল তার ছেলেবেলায়, নিয়ে গেল এলিজাবেথীয় ধাঁচে গড়া একখানা বাড়ির একটা ছোট্ট কামরার মধ্যে। টেবিলের ওপর থেকে লাল মলাটের ছেঁড়া খোড়া বইখানা খুলল মর্টিমার। আতঙ্কে এবং উত্তেজনায় তার হাত দুখানা যেন কাঁপছে। হ্যাঁ, সে চিনেছে, বইখানাকে চিনতে পেরেছে সে। ছেলেবেলায় বাবার লাইব্রেরি ঘর থেকে যে বইখানা মর্টিমার চুরি করে নিয়ে এসেছিল, এ তো সেই বই। বইখানার 50 নম্বর পাতাখানা বের করলো সে। এই তো সেই পাতাখানা এখনো পিন দিয়ে আটকানো রয়েছে। মর্টিমার নিজেই যা একদা আটকে দিয়েছিল। বইয়ের গল্পটা পুরো পড়া হয়নি, যেটুকু পড়া হয়েছিল তাও এখন মনের পটে আবছা হয়ে গিয়েছে। মর্টিমার ঠিক করল এবার সে বইখানার প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই পড়ে ফেলবে। ছেলেবেলায় সে যে লেখা ভালো করে বুঝে উঠতে পারেনি, আজ এই মাঝ বয়সে নিশ্চয়ই লেখাটাকে ভালো করে বুঝতে পারবে। লাল মলাটের ওপরেই বড় বড় অক্ষরে বইখানার নাম লেখা রয়েছে। বইয়ের নাম হলো মিডনাইট এক্সপ্রেস। বইখানার প্রথম প্যারাগ্রাফটা পড়বার পরই মর্টিমারের মনটা আতঙ্কে ছেয়ে গেল। বইখানার যেটুকু সে পড়েছিল তা তার মনে পড়ে গেল। অবাক হয়ে সে দেখল যে এই বইয়ের কাহিনী তো তারই জীবনের গল্প। গল্পটি এই রকম: মানসিক দিক থেকে আর সব ছেলেদের চাইতে অন্যরকম 12 বছরের একটি ছেলে তার বাবার লাইব্রেরি থেকে একখানা বই নিয়ে আসে নিজের ঘরে। সেই বইখানার 50 নম্বর পাতায় যে ছবিখানা ছিল, সেখানা দেখলে ছেলেটি খুব ভয় পেত। অবশ্য আপাত দৃষ্টিতে দেখলে ছবিখানার মধ্যে ভয়ের কোনো ব্যাপারই ছিল না। কিন্তু ছেলেটি বইখানা কখনো পড়ে শেষ করতে পারেনি। কাজেই গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ালো তা সে ছেলেবেলায় জানতেই পারল না। ছেলেটি বড় হলো, সেই বইখানার কথা সে ভুলে গেল। গল্পটার যেটুকু সে পড়েছিল তাও আর তার মনে রইল না। মাঝ বয়সে এক অখ্যাত স্টেশনে মধ্যরাত্রে তার ছবিতে দেখা দৃশ্যটা বাস্তব হয়ে উঠল। নির্জন প্ল্যাটফর্মে নিজেরই মুখোমুখি হয়ে মাঝবয়সী লোকটি সংজ্ঞা শিহরিত অবস্থায় প্রাণ ভয়ে ছুটে পালালো। ছুটতে ছুটতে লোকটি এসে পড়ে পথের ধারের একখানা ছোট্ট বাড়ির সামনে। সেই বাড়িতে আশ্রয় পায় আতঙ্ক বিহবল মানুষটি। সারা মুখে ব্যান্ডেজ বাঁধা একটা মূর্তি তাকে নিয়ে যায় ওপরতলার একখানা ঘরে। সেইখানে সে টেবিলের উপরে একখানা বই দেখতে পায়। বইখানার নাম মিডনাইট এক্সপ্রেস। মাঝবয়সী লোকটা বইখানা পড়তে থাকে। অবাক হয়ে সে দেখে যে বইখানার ভেতরে যে গল্প রয়েছে তা হলো লোকটির নিজের জীবনেরই কাহিনী। বইয়ে যে ঘটনাগুলির কথা বলা হয়েছে সেগুলি চিরকাল ধরে ঘটতে থাকবে। চক্রাকারে অনন্তকাল ধরে আবর্তিত হবে ঘটনাগুলি। প্রথম থেকে রাস্তার ধারের বাড়িখানার সামনে আসা পর্যন্ত ঘটনাগুলি 3-3বার মনে পড়ল মর্টিমারের। বিদ্যুৎ চমকের মতোই চকিতে একটা চিন্তা এসে তার মনকে শঙ্কাতুর করে তুলল। শঙ্কা বিহবল মর্টিমারের মনে হলো সে এক ভয়ঙ্কর বৃত্তের মধ্যে এসে পড়েছে। সেই বৃত্ত ঘুরছে, ক্রমাগত ঘুরে চলেছে, আর তার সঙ্গে ঘুরছে মর্টিমার নিজেও। এই অবিরাম ঘোরার হাত থেকে তার নিষ্কৃতি নেই। এই ঘটনাগুলি চিরকালই ঘটতে থাকবে। গল্পের ছোট বড় ঘটনাগুলির মধ্যে নতুন কিছু নেই। সেগুলি চিরকাল ধরে একই রকম রয়েছে। সেগুলি ছিল, সেগুলি আছে, সেগুলি থাকবে। সেগুলির তাৎপর্য আজ
মর্টিমার যেন নতুন করে বুঝতে পারল, নিজের মনে উপলব্ধি করতে পারল। কিন্তু কিন্তু যে মূর্তি তাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে এলো, সে কে? সে তো লম্বায় মর্টিমারের মতো। তাহলে তাহলে কি ওটা তারই আর এক মূর্তি? আর সেজন্যই কি ব্যান্ডেজ বেঁধে মূর্তিটা তার মুখখানাকে ঢেকে রেখেছে? এই প্রশ্নটা মর্টিমারের মনে জেগে উঠবার সঙ্গে সঙ্গে সে শুনতে পেল ঘরের দরজা খুলবার শব্দ। মুখে ব্যান্ডেজ বাঁধা লোকটা এসে ঘরে ঢুকলো। মোমবাতির আলোয় লম্বা লোকটির ছায়াটাকে একটা অতি দীর্ঘ ভৌতিক অপচ্ছায়া বলে মনে হতে লাগলো। লোকটা এসে বসলো মর্টিমারের সামনে ইজি চেয়ারখানায়। এবার দুজনে মুখোমুখি। ঘরের মধ্যে সম্পূর্ণ নিস্তব্ধতা। সে নিস্তব্ধতা মনের উপরে প্রচণ্ড চাপের সৃষ্টি করে। অস্থিরতা আর অস্বস্তিতে মর্টিমারের মন আচ্ছন্ন হয়ে উঠল। এই নীরবতার মধ্যে কেটে গেল অনেকক্ষণ। একসময় লোকটা ধীরে ধীরে তার হাত দুখানা তুলল। মর্টিমার বুঝতে পারল লোকটা এবার কি করতে চাইছে। লোকটা এবার খুলতে চাইছে তার মুখের ব্যান্ডেজ। আচ্ছা, মুখখানে কার? ওখানে কি তার নিজেরই মুখ? ও মুখ কি জীবিত না মৃত মানুষের? ব্যান্ডেজের দুই প্রান্তে দুখানা হাত রাখলো মূর্তিটা। এক্ষুনি সে ব্যান্ডেজ খুলতে শুরু করবে। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যায় না। যা করবার তা এক্ষুনি করে ফেলতে হবে। এখন মর্টিমার একটা কাজই করতে পারে, আর সে কাজের কোনো বিকল্পও নেই। এক লাফ দিয়ে মর্টিমার ঝাঁপিয়ে পড়ল মূর্তিটার ওপর। প্রাণপণ শক্তিতে কঠিন হাতে সে মূর্তিটার গলা চিপে ধরল। সঙ্গে সঙ্গে মর্টিমারের মনে হলো তার নিজের গলাটাও কে যেন সাঁড়াশির মতো শক্ত হাতে টিপে ধরেছে। মর্টিমারের শ্বাসরুদ্ধ হয়ে এলো, আর মুখ থেকে খড়খড় করে গোঙানির শব্দ বেরিয়ে এলো। মূর্তিটার মুখ থেকেও বেরিয়ে এলো যেন গোঙানির আওয়াজ। দুটো অবরুদ্ধ স্বর একসঙ্গে মিশে গেল। বোঝা গেল না কোনটা মর্টিমারের আর কোনটা ওই বাড়ির লোকটির কণ্ঠস্বর। গোঙানির শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে এক সময় মিলিয়ে গেল। ঘরের মধ্যে নেমে এলো মৃত্যুর নিস্তব্ধতা। হঠাৎ সেই নিস্তব্ধতাকে ভেঙে বহুদিন আগেকার এক গ্র্যান্ডফাদার ক্লকের ঢং ঢং শব্দ। হেসে এলো বেলাভূমিতে আছড়ে পড়া সমুদ্র তরঙ্গের চাপা গর্জন ধ্বনি। আজ এতদিন পরে মর্টিমার সেই ভয়াবহ ছবিখানার হাত থেকে মুক্তি পেল। এতদিন পরে মর্টিমার বোধহয় মাঝরাতের এক্সপ্রেসের আরোহী হতে পারল। আর সেই মিডনাইট এক্সপ্রেস গাড়িটা হলো লাল মলাটের সেই পুরনো ছেঁড়া বইখানা। এতক্ষণ শুনছিলেন বিখ্যাত ইংরেজ কবি অ্যালফ্রেড নয়েজের লেখা গল্প মিডনাইট এক্সপ্রেসের অনুবাদে তৈরি গল্প। অ্যালফ্রেড নয়েজ ছিলেন মূলত একজন কবি, ছোট গল্পকার ও নাট্যকার। তিনি জন্মেছিলেন 1880 সালের 16ই সেপ্টেম্বর ওলভারহ্যাম্পটন শহরে। তার উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে দ্য হাইওয়েম্যান, দ্য ব্যারেল অর্গান ইত্যাদি। আজকের গল্পের কথক ও অন্যান্য চরিত্রে প্রসূন। এরকম আরও রোমহর্ষক ও রোমাঞ্চকর গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মরালি প্রোডাকশানকে, এবং গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহ প্রদান করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।